বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ ওমর খৈয়াম চৌধুরী, প্রভাষক, দর্শন বিভাগ, কর্ণফুলী সরকারি কলেজ, কাপ্তাই। তোমাদের যারা স্নাতক প্রথম বর্ষে আছো, তোমাদের আমি ফার্স্ট ইয়ারে যে দর্শন ফার্স্ট পেপার, যেটা ফিলোসফি ফার্স্ট পেপার, এটার আমি মোটামুটি তোমাদের অনেকগুলি ক্লাস নিয়ে ফেলছি। তোমাদের সম্ভাব্য যা যা প্রশ্ন পরীক্ষা আসতে পারে সব প্রশ্নই আমি তোমাদের মোটামুটি শেষ করে ফেলছি। তো আমার মনে হয় তোমরা আমার ক্লাসগুলি ক্লাস দেখছো, কলেজ পেজে ক্লাসগুলি দেওয়া থাকে, তোমরা সবসময় দেখবে। এবং যারা এখনও ক্লাস দেখো না, ক্লাস করছো না, এবং তোমাদের যারা সহপাঠী বন্ধুরা এখন ক্লাস দেখে না, তাদেরকে বলবে ক্লাসগুলি দেখতে, এবং প্রয়োজনে কোনো সমস্যা থাকলে সেটি আমাদেরকে বলবে। অন্তত আমার সাবজেক্টে আমাকে বলবে, আমি তখন তোমাদের যে সমস্যা, যে চাপটা, যে টপিক, সেই টপিক্স নিয়ে, চাপটা নিয়ে আবার তোমাদেরকে বিস্তারিতভাবে ক্লাস করাবো। তো আজকে যে কোশ্চেনটি তোমাদের আমি ক্লাস নিব সেটি হলো দেশ ও কালের স্বরূপ ব্যাখ্যা করো। দেশ ও কালের স্বরূপ ব্যাখ্যা করো। আচ্ছা, দেশকালটা কি সেটা আমরা একটু সংক্ষেপে দেখি। কোনো বস্তুর সুস্পষ্ট, সুসংবদ্ধ কিংবা যৌক্তিক ব্যাখ্যা দেওয়ার জন্য আমরা কতগুলো সাধারণ ধারণা প্রয়োগ করি। আমি আবার বলছি যে এই দেশকাল কি, আমাদের এই যে আমাদের মনের ভিতর যে কতগুলো সুস্পষ্ট, সুসংবদ্ধ, যে কতগুলো মৌলিক ধারণা বা সাধারণ ধারণা আমরা মনের ভিতরে পোষণ করি, এই সাধারণ যে ধারণা, এগুলি বস্তুর জ্ঞান লাভের পূর্ব থেকে আমাদের মনের ভিতরে এগুলি থাকে। অর্থাৎ পূর্ব থেকেই মনের ভিতরে এগুলি অস্তিত্বশীল থাকে, এই পূর্ব ধারণাগুলা। অর্থাৎ এই সাধারণ যে ধারণাগুলোকে আমরা সবসময় আমরা বলি মৌলিক ধারণা। অর্থাৎ একজন ব্যক্তি কোনো বস্তু সম্পর্কে যে প্রাথমিক যে ধারণা সে পোষণ করে মনে মনে, এটাকে আমরা বলি সাধারণ ধারণা। অন্যভাবে যদি আমরা বলি, আমরা একে বলি একজন ব্যক্তির মৌলিক ধারণা। তাহলে জ্ঞানের যে মৌলিক কতগুলো ধারণা আছে, তার মধ্যে দেশকাল বিশেষভাবে উল্লেখযোগ্য। অর্থাৎ আমি আমার মনের ভিতরে দেশ কি, কাল কি, এই সম্পর্কে আমার একটি সাধারণ একটি ধারণা আমার মনের ভিতরে কাজ করে। এই সাধারণ দেশ কাল সম্পর্কে যে সাধারণ আমার একটি ধারণা মনে কাজ করে বা মনে মনে আমি তাকে পোষণ করি, এটিকে আমরা বলবো মৌলিক ধারণা। তাহলে এখন এই দেশটা কি বা কালটা কি, আমরা একটু সংক্ষেপে সেটার একটু জানার চেষ্টা করি। দেশ হলো যাতে সব সসীম আকারবিশিষ্ট দ্রব্য পরস্পর উপরে বা নিচে, কাছে বা দূরে, ভেতর বা বাহিরে, সামনে বা পিছনে ইত্যাদি সম্পর্কে অবস্থান করে, আপাত দৃষ্টিতে আমরা তাকেই দেশ বলে আখ্যায়িত করতে পারি। অর্থাৎ দেশের স্বরূপ সম্পর্কে আমরা একটু সংক্ষেপে এটা বর্ণনা যদি দিই। দেশ সর্বত্র বিস্তৃত। দেশ বলতে দেশ এখানে সেখানে, ডানে বামে, উবনে সামনে, পিছনে, উপরে নিচে, কাছে দূরে, এই সব জায়গায় দেশ সর্বত্র। এখানে বললাম দেশ, একটু ডানে একটু দূরে গিয়ে গেলাম, সেটাও দেশ। এটা দেশের, আমরা যদি বাংলাদেশকে কল্পনা করি, বাংলাদেশে যে জায়গা যেখানে আমি অবস্থান করছি, এটাও দেশ। এখান থেকে 5 মাইল দূরে আমি যেখানে গিয়ে অবস্থান করলাম, এটাও কিন্তু দেশের একটা অংশ। অর্থাৎ দেশটি সর্বত্র বিস্তৃত। দেশটা হলো সর্বত্র বিস্তৃত। আচ্ছা, দেশ হলো ত্রিমাত্রা বিশিষ্ট। অর্থাৎ দেশ এক, অনন্ত ও অখণ্ড। অর্থাৎ এটাকে আমরা তিনভাবে কল্পনা করতে পারি। এক হলো এক দেশ মাত্র আমরা কল্পনা করব, দেশ হলো একটি। তারপর এটি হলো অনন্ত, এবং এটি হলো অখণ্ড, যাকে আমরা খণ্ডাতে পারি না। অনেক সময় আমরা আমাদের প্রয়োজনে দেশকে খণ্ড খণ্ড করে দেখি। অসীম দেশকে এক খণ্ড খণ্ড অংশের মনে করা হলেও স্বরূপত তা অনন্ত ও অখণ্ড। দেশ এক, বহু নয়। দেশ এক, বহু নয়। তাহলে আমরা কি বললাম? অর্থাৎ একটি দেশে 3 রকমের মাত্রা থাকতে পারে। সেটা হলো দেশকে আমরা একক হিসাবে কল্পনা করব, দেশকে আমরা কল্পনা করব অখণ্ড, অর্থাৎ একে আমরা খণ্ডায়ন করতে পারি না, ওকে আমরা খণ্ডিত করতে পারি না। তারপর দেশ হলো অনন্ত। তারপরে দেশ হলো বস্তুর আকার। দেশ হলো কি? বস্তুর
আমাদের কি বললাম, দেশ হলো আমাদের বস্তুর আকার। তারপরে এটাকে আমরা যদি একটু আরেকটু যদি বলি, দেশ হলো বিন্দুসমূহের সহাবস্থান। অর্থাৎ আমি যদি কল্পনা করি দেশ বিন্দু, একটি পাশাপাশি কতগুলো বিন্দু দিলাম, এই বিন্দুগুলো একত্রে যোগ করলাম, মনে মনে কল্পনা করলাম, এটি একটি দেশের সহাবস্থান। অর্থাৎ অনেকগুলি বিন্দুর সংমিশ্রণে আমরা একটি দেশকে কল্পনা করতে পারি। অর্থাৎ দেশ বলতে আমরা অনেকগুলো বিন্দুর, আমরা যদি বলি অনেকগুলো বিন্দুর সহাবস্থানের সম্পর্ক বলে আমরা একে মনে করতে পারি। অর্থাৎ এই বিন্দুগুলো পরস্পর বিচ্ছিন্ন নয়, এই বিন্দুগুলো একই সময় অবস্থান করছে। অর্থাৎ আমরা স্বাভাবিকভাবে একে আমরা কল্পনা করি যে পরস্পর বিন্দু, পাশাপাশি বিন্দুগুলো একসাথে অবস্থান করে বলে এটি একটি দেশ হিসেবে আমরা একে কল্পনা করতে পারি। তারপর যদি আমরা বলি কাল, তারপরে আমরা যদি একে বলি কাল কি? কাল হলো অনাদি ও অনন্ত। অর্থাৎ আমাদের আগেও কাল ছিল, অতীতকাল, এখনও কাল চলছে, ভবিষ্যতেও কাল চলবে। অর্থাৎ কাল হলো অনাদি ও অনন্ত। অর্থাৎ কালের কোনো আদিও নেই, অন্তর। অর্থাৎ কাল কখন শুরু হয়েছে, কখন শেষ হবে, এটি আমরা সুস্পষ্টভাবে আমরা বলতে পাই না। অর্থাৎ আদির পূর্বেও কাল, আদির পরেও কাল, সর্বত্র কালের সর্বগ্রাসিতা, কালের আরম্ভও নেই, শেষও নেই। অর্থাৎ যে জিনিসটি আমরা শুনলাম যে আমরা যে অতীতকাল, বর্তমান কাল, তিন ধরনের কালকে আমরা বলি বা কল্পনা করি। অতীতকাল, বর্তমান কাল, এই যে ভবিষ্যৎকাল বলি, যে কালটি কবে শুরু হয়েছে বা কবে শেষ হয়েছে, এটি মানে এখন থেকে কল্পনা করলে তার আগেও কিন্তু কাল ছিল। আমরা যদি বলি অতীতকাল আমরা শুরু হয়েছে এতশো বছর আগে, কিন্তু তার আগের থেকেও কিন্তু আমরা কালকে কল্পনা করি। আচ্ছা, তারপরে কাল হলো অসংখ্য ভাগে বিভাজ্য। অর্থাৎ কাল যদি বলি, কালকে যদি আমরা ভাগ করি, একে বিস্তার যদি ঘটাতে চাই, তাকে আমরা বলবো মাস, সপ্তাহ, দিন, বছর, ঘন্টা, মিনিট, মুহূর্ত ইত্যাদি ভাগে আমরা একটি কালকে বিভক্ত করতে পারি। তবে এই কাল বিভাগসমূহের সমষ্টি মাত্র নয়। তাহলে আমরা বললাম যে কালকে আমরা বিভিন্ন অংশে ভাগ করতে পারি, সেটি সপ্তাহ, দিন, মাস, ঘন্টা, মুহূর্ত, প্রহর, এগুলি ইত্যাদি ইত্যাদি। তাহলে এইবার মুহূর্ত, কালে বিভিন্ন বিভাগ কালেরই অন্তর্গত। কাল এক ও অখণ্ড। অর্থাৎ কাল হলো এক এবং অখণ্ড, একে আমরা বিভক্তি করে থাকি বিভিন্ন ভাগে। তারপরে কালের একটি প্রবাহ আছে। কালের একটি কি আছে? প্রবাহ আছে। কালের একটা প্রবাহ আছে। এই প্রবাহে পূর্ব, পর বা উত্তর তরঙ্গের কল্পনা করা যেতে পারে। তাহলে আমরা কি বললাম? কালের পূর্ব ও পর বা উত্তর তরঙ্গের কল্পনা করা যেতে পারে। অর্থাৎ কালকে আমরা পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ এভাবে বিভিন্ন তরঙ্গের সাথে আমরা কল্পনা করতে পারি। অর্থাৎ বিভিন্ন তরঙ্গগুলো মিলেই চলমান কালের গতি বা প্রবাহ। সুতরাং কাল হলো এক আদি ও অনন্ত প্রবাহ। তাহলে আমরা কাল সম্পর্কে একটু দেখলাম, আমরা একটু জানলাম। কাল মুহূর্তে সমষ্টি নয়। আচ্ছা, তাহলে আমরা এতক্ষণ যেটা দেখলাম যে সেটা হলো যে কালকে আমরা কিভাবে একে আমরা আখ্যায়িত করতে পারি, বা কাল কখন বলবো, কোন জিনিসটাকে কাল বলবো, কোন সময়কে কাল বলবো, দিন, সপ্তাহ, মাস, এগুলি সম্পর্কে আমরা একটা প্রাথমিক একটা ধারণা পেলাম। তাহলে সর্বশেষে আমরা বলতে পারি দেশকাল সম্পর্কে যে আমাদের জ্ঞান যে আমরা অর্জন করি, জ্ঞানের ভিতরে যে মৌলিক ধারণা আছে তার মধ্যে দেশ ও কাল হলো বিশেষভাবে উল্লেখযোগ্য। মানুষ জ্ঞান অর্জন আমরা করি, সেটি কখনো কখনো বুদ্ধির মাধ্যমে, কখনো কখনো সেগুলি অভিজ্ঞতার মধ্যে অর্জন করি। সেই অভিজ্ঞতার মধ্যে আমাদের ধারণার মধ্যে দেশ এবং কাল বিশেষভাবে উল্লেখযোগ্য। অর্থাৎ দেশকালের মৌলিক ধারণা ব্যতীত রেখে আমরা কখনো কোনো অভিজ্ঞতাকে ব্যাখ্যা করতে আমরা পাই না। আর অভিজ্ঞতার ব্যাখ্যা করতে না পারলে জ্ঞানও আমরা অর্জন করতে পারি না। অর্থাৎ আমি যখন আমার অভিজ্ঞতা থাকবে, এই অভিজ্ঞতার মাধ্যমে আমি জ্ঞান অর্জন করতে পারি, তখন আমার জ্ঞান অর্জনটা সম্ভব হয়, সেটি পারফেক্ট হয়। তাহলে আমরা এতক্ষণ যেটি আলোচনা করলাম সংক্ষিপ্ত আকারে, সেটি হলো আমাদের যে দেশ ও কালের স্বরূপ। এখন আরেকটা সংক্ষিপ্ত প্রশ্ন আমি এখন ক্লাস করছি তোমাদের, সেটি হলো প্রত্যক্ষণগত দেশ এবং প্রত্যক্ষণগত কাল,
প্রত্যক্ষণগত দেশ এবং প্রত্যঙ্গনগত কাল কি সেটা আমরা একটু দেখি। তো যে সমস্ত ক্ষেত্রে বস্তুর দৈশিক সম্পর্কগুলোকে আমরা ইন্দ্রিয়ের মাধ্যমে প্রত্যক্ষ করি তাকে আমরা বলি প্রত্যক্ষণগত দেশ। আমরা কি বললাম, আমাদের জিনিসটা একটু বুঝতে হবে যে যে সমস্ত ক্ষেত্রে বস্তুর দৈশিক সম্পর্কগুলোকে আমরা ইন্দ্রিয়ের মাধ্যমে প্রত্যক্ষ করি তাকে আমরা বলি প্রত্যক্ষণগত দেশ। অর্থাৎ এই প্রত্যক্ষণগত দেশটা হলো সম্পূর্ণভাবে বস্তুর উপর নির্ভর করে। আমি যে জিনিসটাকে দেখলাম, আমি আমার সামনে যা কিছু ওয়াল দেওয়াল 5 জন মানুষ অবস্থান করছে, দাঁড়িয়ে আছে, এগুলোকে আমি দেখলাম, এটাকে আমরা বলবো প্রত্যক্ষণগত দেশ। অর্থাৎ যা কিছু আমি দেখি অবলোকন করি সেটি বস্তুর উপর নির্ভর করে। আর বস্তুভেদে এ দেশ আবার বিভিন্ন রকম হতে পারে। এটা ম্যান টু ম্যান বা বস্তু টু বস্তু সেটি প্রকারভেদে বিভিন্ন রকম হতে পারে। যেমন টেবিলের উপর বইটি যে দেশ জুড়ে আছে, কলমটা সে দেশ জুড়ে নেই। অর্থাৎ একটি টেবিলের উপরে কলম আছে, বই আছে, বই যে স্থানটুকু দখল করছে কলম কিন্তু সেই স্থানটুকু দখল করতে পারে না। এভাবে আমরা বস্তুটাকে আমাকে প্রত্যক্ষণ করতে হবে। আমার প্রত্যক্ষণটা মোটামুটি আমাকে ধরে নিতে বুঝতে হবে যে সেটি বস্তুর নিরীক্ষণের উপর বা বস্তুর উপর নির্ভর করে, সেটি হলো প্রত্যক্ষগত দেশ। আর প্রত্যক্ষগত কাল হলো কি, সেটি হলো যে আমরা বহির্জগৎ ও অন্তর্জগতের যেসব পরিবর্তন প্রত্যক্ষ করি সেগুলোকে বলা হয় প্রত্যক্ষগত কাল। তাহলে আমরা কি বললাম যে আমরা আমাদের যে বহির্জগৎ এবং মনের ভিতর যে অন্তর্জগৎ, এখানে যেসব পরিবর্তন আমরা লক্ষ্য করি বা পরিবর্তন প্রত্যক্ষ করি তাকেই আমরা বলতে পারি প্রত্যক্ষগত কাল। অর্থাৎ আমরা বহির্জগতে নিয়ত অজস্র ঘটনা ঘটতে দেখি, ঋতু পরিবর্তনের মধ্যে প্রকৃতির নবরূপ দেখতে পাই। অর্থাৎ আমরা এই প্রকৃতি, আল্লাহ তাআলা এই পাহাড় পর্বত নদ নদী বিচিত্র আল্লাহ তাআলা রহস্য সৃষ্টি ঘেরা এই পৃথিবীর প্রকৃতি যেমন নানা রূপ রঙের খেলা। আবার যখন আমরা আমাদের মনের দিকে তাকাই তখন আমরা দেখি নানা ভাবনা, চিন্তা, কামনা, অনুভূতি, কল্পনা, এগুলি আমাদের মনের ভিতরে সহসাই বা প্রতিনিয়তই কাজ করছে। এইগুলোই হলো প্রত্যক্ষগত কাল। অর্থাৎ এই সমস্ত প্রত্যক্ষের মাধ্যমে ঘটনা পারস্পর্য জ্ঞান আমাদের মধ্যে আসে, আর এই পারস্পর্য জ্ঞান হলো প্রত্যক্ষগত কাল। অর্থাৎ বহির্জগৎ সোজাগত আমাদের বুঝতে হবে যে বহির্জগৎ এবং অন্তর্জগৎ এই দুটি জগতের মধ্যে যে আমরা পরিবর্তন লক্ষ্য করি সেটি হলো আমাদের প্রত্যক্ষগত কাল। অর্থাৎ আমাদের মনের ভিতরে যে অন্তর্জগতে যেসব জিনিসকে আমরা লালন করি বা দেখি, প্রত্যক্ষণ করি, দেখি, জানি, বুঝি, এইটাই হলো আমাদের প্রত্যক্ষগত কাল। আমরা মনের ভিতরে আমি আজকে কি কামনা করলাম, কি ইচ্ছা করলাম, কি ফিলিংস আমার ভিতরে কাজ করলো, যে আমি আজকে কি করব বা না করব, একজন মানুষের প্রতি আমার কি দয়া মায়া আছে, এইগুলো হলো আমার অন্তর্জগৎ। আর বহির্জগৎ হলো আমি দৃষ্টিশক্তি দিয়ে যা কিছু বাইরে দেখলাম, প্রত্যক্ষণ করলাম, নিরীক্ষণ করলাম, এটা হলো আমাদের বহির্জগতের প্রত্যক্ষগত কাল। তাহলে আমরা দুই ধরনের বহির্জগৎ এবং অন্তর্জগৎ দুইটি বিষয় দিয়েই আমরা প্রত্যক্ষগত কালকে আমরা কল্পনা করতে পারি। তাহলে আমরা আজকে দেখলাম যে প্রত্যক্ষগত কাল এবং তাহলে আমরা এখানে জিনিসটা যে জানলাম দেখলাম সেটা হলো যে আমরা যেটা দেখলাম সেটা হলো যে প্রত্যক্ষগত কালে আমাদের দুটি বিষয় থাকে, একটি হলো বহির্জগৎ এবং আরেকটি হলো অন্তর্জগৎ। এই দুইটি বিষয় আমাদের মধ্যে থাকে আমাদের। জি, আমি ক্লাস করছি অনলাইনে। হ্যাঁ, আমি ক্লাস করছি এখন। হ্যাঁ জি, কালকে আসবো। জি, সালাম। তাহলে আমরা দেখলাম যে এই প্রত্যক্ষগত কাল এবং আমাদের এই জিনিসটা, দুইটা জিনিস আমরা আজকে দেখলাম যে এটা শেষ। তাহলে আমরা দেখলাম যে প্রত্যক্ষগত কাল এবং প্রত্যক্ষগত দেশ এই দুটি সম্পর্কে আমরা একটু জানলাম সংক্ষেপে। এখন
জড় সম্পর্কে আমি সংক্ষেপে একটা জিনিস আমি তোমাদের পড়াচ্ছি। জড় কী বা জড় বলতে কী বুঝো? জড় হচ্ছে জগতের আদিসত্তা। মনে রাখতে হবে, জড় হচ্ছে, আমাদের কল্পনা করতে হবে, জড় হচ্ছে জগতের আদিসত্তা। জড় হচ্ছে এমন এক স্থায়ী সত্তা বা দ্রব্য যে তার অস্তিত্বের জন্য কোনো কিছুর উপর নির্ভরশীল নয়, বরং অন্য সকল কিছু তাদের অস্তিত্বের জন্য জড়ের উপর নির্ভরশীল। তাহলে আমরা একটু জানতে হবে এই জড়টা কী, সেটা আমরা আগে প্রথমে তোমাদের মনে রাখতে হবে। এই জড় কী, জড় বলতে কী বুঝো বা জড়ের সংজ্ঞা দাও, এই ধরনের প্রশ্ন আমরা প্রথমে আমাদের বুঝতে হবে, মনে রাখতে হবে। জড় হচ্ছে জগতের আদিসত্তা। জড় হচ্ছে এমন এক স্থায়ী সত্তা বা দ্রব্য যে তার অস্তিত্বের জন্য কোনো কিছুর উপর নির্ভরশীল নয়, বরং অন্য সকল কিছু তাদের অস্তিত্বের জন্য জড়ের উপর নির্ভরশীল। ক্লিয়ার? তো সকল বাস্তব বস্তু জড় নামক উপাদান দিয়ে তৈরি, আর জাগতিক বস্তুর পরিবর্তন সাধিত হলেও এই বস্তুর মৌলিক উপাদান হিসেবে জড়ের কোনো পরিবর্তন সাধিত হয় না। তাহলে আমরা দেখলাম যে জড়টা কি। এই বস্তুত জড় হলো বিশ্বজগতের যাবতীয় পদার্থের স্থায়ী উপাদান। তাহলে আমরা যে জিনিসটুকু দেখলাম, বুঝলাম যে সেটি হলো যে জড়টা হলো এই মানে জগতের একটি আদিসত্তা, এবং যারা জড়বাদী দার্শনিক, জড়বাদী ব্যক্তি, তারা জড়ের স্বরূপ সম্পর্কে বলেন জড় হচ্ছে একটি মৌলিক সত্তা, জড় থেকে বিশ্বের সকল বস্তু, প্রাণ, মন প্রভৃতির উদ্ভব, আবার জড়ের মধ্যেই সব বস্তুর বিনাশ বা ধ্বংস হবে। তাহলে আমরা এই জিনিসটুকু দেখলাম, যারা জড়বাদী বা জড়বাদে যারা বিশ্বাস করে, জড়বাদী দার্শনিক যারা, তাদের বক্তব্য হলো যে জড় হচ্ছে একটি মৌলিক সত্তা এবং জড় থেকে সব কিছুর, বিশ্বের সকল বস্তু, প্রাণ, মন প্রভৃতির উদ্ভব, আবার ঠিক জড়ের মধ্যে সব বস্তুর বিনাশ বা ধ্বংস হয়ে যায়। তাহলে আমরা এখানে এখন এটা এক কথা যদি বলি যে জড়পদটি একটি বিমূর্ত পদ, একটি সুবিধাজনক নামকরণ যা সম্ভাব্য সকল বস্তুর উপাদানের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে। তাহলে আমরা এখন জড় সম্পর্কে জানলাম। সবশেষে আমরা বলতে পারি জড় হল একটি স্থায়ী সত্তা, জাগতিক বস্তুর পরিবর্তন সাধিত হলেও জড়ের কোনো পরিবর্তন সাধিত হয় না। অর্থাৎ আমাদেরকে কল্পনা করতে হবে, বুঝতে হবে জড়ের মধ্যেই সব কিছুর উদ্ভব, এই জড় থেকে সব কিছুর উদ্ভব এবং জড়ের মধ্যে সব কিছুর বিনাশ বা ধ্বংস। অর্থাৎ আমাদের জড়ের অস্তিত্ব অন্য কোনো কিছুর উপর নির্ভরশীল নয়। এই কথাটা আমাদের বুঝতে হবে যে আমরা স্বাভাবিকভাবে যদি আমরা একটু চিন্তা করি যে জড় থেকেই সব কিছুর উদ্ভব, জড়তেই সব কিছুর বিনাশ ধ্বংস, অর্থাৎ জড়ের অস্তিত্ব অন্য কোনো কিছু নির্ভরশীল নয়, বরং অন্য সব কিছুর অস্তিত্ব এর উপর নির্ভরশীল। তাহলে আমাদেরকে বুঝতে হবে যে জড়ের স্বরূপ যদি বলা হয়, তাহলে জড়ের স্বরূপ সম্পর্কে আমরা বললে জড়ই হচ্ছে সবচেয়ে মৌলিক সত্তা। এর থেকেই জড় থেকে বিশ্বের সকল বস্তুর, মন, প্রাণ সব কিছুর প্রভৃতির উদ্ভব, সৃষ্টি, এবং এখানে এই জড় থেকে মধ্যে আবার সব কিছু বিনাশ বা ধ্বংস। তাহলে আমরা খুব সহজে জিনিসটি সম্পর্কে একটু জানতে পারলাম যে এটি কি, এদের উৎপত্তি বিনাশ প্রত্যেকে হয়। তাহলে আমরা এর আবার কতগুলো বৈশিষ্ট্য আছে যে সেগুলো হলো জড় হলো স্থায়ী। আমি সংক্ষেপে বলি, পয়েন্টগুলো বলি। জড় হলো স্থায়ী, জড় হলো সর্বব্যাপক, জড় হলো অপরিবর্তনশীল, জড় ক্ষয়হীন, জড় জগতের আদিসত্তা। অর্থাৎ জগতের আদিসত্তা যে বিষয়টিকে তারা বলছে সেটি হলো জড় থেকে জগতের এক এবং জগতের অন্তঃস্থিত সব কিছুর উদ্ভব, যেটি আগেই তোমাদেরকে আমি বলেছি যে এই সব কিছুর উদ্ভব এই জড় থেকে, এবং তাই জড়কে জগতের আদিসত্তা আমরা বলতে পারি। সবশেষে আমরা যদি বলি, এক কথায় বলি, জড় হলো একটি স্থায়ী সত্তা যার অস্তিত্ব অন্য কোনো কিছুর উপর নির্ভরশীল নয়, বরং অন্য সব কিছুর অস্তিত্ব এর উপর নির্ভরশীল। তাহলে আমরা সবশেষে আমরা এইটুকুই আমাদের বুঝতে হবে, আমাদের মনে রাখতে হবে যে মৌলিক যে বক্তব্য সেটি হলো
যে জড় হলো একটি স্থায়ী সত্তা, একটি আদি সত্তা, যার অস্তিত্ব অন্য কোনো কিছুর উপর নির্ভরশীল নয়, বরং অন্য সব কিছুর অস্তিত্ব এর উপর নির্ভরশীল। তাহলে আমরা সবশেষে আমরা বললাম যে জড় সম্পর্কে আলোচনা দর্শনে একটি বিশেষ স্থান দখল করে আছে। আমরা জড়ের কতগুলি স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে, ক্যারেক্টারিস্টিক আছে, সেটা আমরা দেখলাম। যে জড় হলো স্থায়ী, জড় সর্বব্যাপক, অর্থাৎ সব জায়গায় জড়ের অস্তিত্ব আমরা দেখতে পাই। এর জড় অপরিবর্তনশীল, যাকে পরিবর্তন করা যায় না। জড় ক্ষয়হীন এবং জড় হলো জগতের একটি আদিসত্তা। তাহলে আজকে যে তোমাদের কতগুলি সংক্ষিপ্ত প্রশ্ন পড়ালাম সেটি হলো জড় বলতে কী বলতো, জড়ের কী কী বৈশিষ্ট্য, তারপরে দেশকাল কী, তারপরে হলো প্রত্যক্ষণগত দেশ এবং প্রত্যক্ষণগত কাল বলতে কী বোঝা। আমি আজকে 3-4টি শর্ট কোয়েশ্চেন তোমাদেরকে, সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদেরকে শেষ করে পেলাম। তোমরা আশা করি এই কোয়েশ্চেনগুলি দেখবে, বাসায় পড়বে, এগুলি নোট করে ফেলবে। আমরা পরবর্তী ক্লাসে আরও অন্যান্য যে সংক্ষিপ্ত কোয়েশ্চেন সেগুলি সম্পর্কে তোমাদের ক্লাস নেব। আর তোমাদের আগেই বলেছি তোমরা ক্লাসগুলি দেখবে, আমার সাথে প্রয়োজনে কথা বলবে। তোমাদের প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো, প্রত্যেকে মঙ্গল কামনা করে আজকের মতো ক্লাস এখানে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ।